সুশান্ত দা, একটা ব্যাপার একটু অন্য একটা ভিন্ন বিষয় আপনার কাছে আমি জানতে চাই। সেটা হচ্ছে উম আমরা গত প্রায় ১.৫ মাস ২ মাস যাবতই দেখলাম সরকারের প্রত্যেকটা অংশ হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালালো এবং ৳১৪০ কোটি বাজেট হলো ৬ টা মন্ত্রণালয়ের জন্য, শুধু হ্যাঁ ভোটের প্রচার চালাবার জন্য। আ ইউনূসের যে মেটিকুলাস প্ল্যান, সেই প্ল্যানের অংশ হিসেবে মোস্তফা সরোয়ার ফারুকী প্রায় ৳১০০ কোটি প্রজেক্ট তৈরি করলো। বিভিন্ন ভিডিও থেকে শুরু করে বিভিন্ন ধরনের কার্যক্রম সে করলো। ইভেন্ট ক্রিয়েট করলো, যেগুলো হচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার করার জন্য। এবং সেটা প্রায় ১.৫ মাস চলবার পরে এসে আমাদের যে তথাকথিত একটা কি বলে যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন ঘোষণা দিল যে রাষ্ট্র কোনো পক্ষ নিতে পারবে না। তাহলে ৫ বছরের জেল হবে। হুম? অথচ এর মধ্যে সরকারি প্রত্যেক কর্মকর্তার জন্য বাধ্যতামূলক ছিল হ্যাঁ ভোটের প্রচার করা এবং সকলেই করেছে সেটা। বর্তমানে এসে নির্বাচন কমিশন এই বার্তা দিল যে সরকার পারবে না, এবং সেই মুহূর্তে আমরা আজকের ঘটনা, আজকে দেখলাম ইউনূসের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেই পেজ থেকে হ্যাঁ ভোটের জন্য একটা ভিডিও আবার ছাড়া হয়েছে আজকেই। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এই যে হ্যাঁ ভোট না ভোট পুরোটাই তো ধরেন পাকিস্তানের প্রেসক্রিপশন, পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর প্রেসক্রিপশনের একটা আ ডিজাইন। তো সেই জায়গা থেকে এই যে নির্বাচন কমিশন বলতে যেটাকে বোঝানো হচ্ছে, যেই প্রতিষ্ঠানটাকে, তারা যে বলল ৫ বছর জেল হবে এবং রাষ্ট্র কোনো পক্ষ নিতে পারবে না, সেখানে রাষ্ট্রের প্রধান ব্যক্তি হচ্ছে গিয়ে আজকের দিন পর্যন্ত সে প্রচার করেই যাচ্ছে হ্যাঁ ভোটের পক্ষে। তো এই ঘটনাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, আমি যেভাবে ব্যাখ্যা করি পার্সোনালি, যে প্রথমেই আমি বলব যে এই যে ইলেকশন, তথাকথিত ইলেকশন, প্রথম হুম, আমাদের আমাদের আর্গুমেন্ট কি? আমাদের প্রথম আর্গুমেন্ট হলো যে এই যে এই অবৈধ সরকারের অধীনে অবৈধ নির্বাচন। দ্যাট ইস আওয়ার পাঞ্চ লাইন। ঠিক আছে? এই এন্টায়ার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এটা সম্পূর্ণ অবৈধ। কেন অবৈধ এইটা আমরা এখন সবাই জানি। মানে ইভেন হুম, যারা ইন্টারিমে আছে তারাও জানে যে তারা অবৈধ। এবং একটা অবৈধ গভর্নমেন্ট যখন কোনো কিছু আ কোনো কিছু কন্ডাক্ট করে ওইটাও তো অবৈধ। তো এখন যে ২ টা ইলেকশন হচ্ছে, মানে ২ ধরনের ইলেকশন হচ্ছে। একটা রেফারেন্ডাম আর একটা ওই তথাকথিত জাতীয় নির্বাচন। এই ২ টাই তো অবৈধ। সো আমি ১ম এই বলব যে আমাদের কিন্তু এই অবৈধ নির্বাচনে কি না কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নাই। কে জিতলো না জিতলো এগুলো নিয়েও মাথা ব্যাথা নাই। কিন্তু আমাদের মাথা ব্যাথা আছে তাদের কি বলে আমাদের আ আমাদের আমার পার্সোনাল ল্যাঙ্গুয়েজে আমি যদি বলি ২ নাম্বারিতে আমাদের আপত্তি আছে। মানে ঠিক আছে বাবা তুমি চুরি করো, তুমি তো করো না, অসুবিধা নাই। আমাদের তো আপত্তি নাই। কিন্তু তুমি একবার বলবা না আমি তো একদম সেন্ট, আমি একদম সাধু পুরুষ। আবার তুমি চুরি করবা তাইলে আমাদের আপত্তি আছে। ইলেকশন না কি হচ্ছে আমাদের কোনো টেনশন নাই। যা খুশি করবা বা কে জিতলো না জিতলো তুমি জামাতকে দিয়ে দাও ১৮০ টা আমাদের কিছু যায় আসে না। বা বিএনপিকে দিয়ে দাও ১৬০ টা আমাদের কিছু যায় আসে না। কিন্তু তুমি একবার বলতেছো যে না আমরা পক্ষে আমরা ক্যাম্পেইন করব এবং তারা স্টিল নাও দে আর ডুইং ইট। আবার আপনারা জানেন কিনা জানি না আমাদের প্রো 71 কিছু লয়ার তারা কিন্তু সেইম আর্গুমেন্টে তারা কিন্তু একটা রিট করছিল। রিটের মূল বক্তব্য ছিল যে গভর্নমেন্ট কোনোভাবেই আ মানে প্রশাসন তথাকথিত প্রশাসন কোনোভাবেই আনার পক্ষে মানে না কোনো কিছুর পক্ষে যাইতে পারবে না। তো এই রিট যারা করছিল এই রিট স্ট্রেইট রিজেক্ট করে দিছে মানে তখনকার মানে এই যে বিচারপতিরা। কিন্তু আমি যতটুকু জানি এইটা শুনানি করার আগে তারা অবৈধ গভর্নমেন্ট এর প্রধান মানে তথাকথিত ইউনূসের সাথে কিন্তু তারা ফোনে যোগাযোগ করছে বিচারপতি যে আমরা এটা শুনবো কিনা। অবভিয়াসলি ইউনূস বলে দিছে যে ডোন্ট এটা শুনানির দরকার নাই, রিজেক্ট করে দাও। তারা রিজেক্ট করে দিছে। এর একদিন পরেই ইউ মানে তখন তারা ফিল করছে যে আসলে তো আমরা ভুল করছি। মানে এই আর্গুমেন্টটা তো তারা নিজেরা পড়ছে। পড়ার পরে দেখছে যে আসলে তো ভুল হচ্ছে। তার ঠিক একদিন আই থিংক একদিন ঠিক একদিন পরেই নির্বাচন কমিশন এই ঘোষণা দিল যে পক্ষে প্রচারণা করা যাবে না। তাইলে আমাদের আমি বা রুমা বা আমরা যারা আছে আমাদের আপত্তিটা হলো তোমাদের ইলেকশন নিয়ে আমাদের কিছু যায় আসে না। যা খুশি করো। কিন্তু তোমরা একবার বললা যে না কোনোভাবেই আনার পক্ষে কথা বলে কোনো সমস্যা নাই। তারা আমাদের ইউকে রেফারেন্ডামের উদাহরণ দিল, আরো বিভিন্ন দেশের রেফারেন্ডামের উদাহরণ দিল। এইটাকে তারা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলো। এখন তারা বলতেছে না আ করা যাবে না ৫ বছর জেল। তাইলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এই ইউনূস যে নিজেই প্রচারণা করতেছে তার কে জেল দিবে? এইটার উত্তর কি? যদিও ইউনূসের তো আগেও সে মানে জেল খাটার মানে মানে কি জেলের সাজাপ্রাপ্ত হওয়ার তার উদাহরণ আছে। তো সে তো কনভিক্টেড, অলরেডি কনভিক্টেড। যদিও তার এই কনভিকশন এ কিছু যায় আসে না। কিন্তু আমরা তো লিগালি ক্লেইম করতেই পারি যে নির্বাচন কমিশনের মানে ঘোষণা অনুযায়ী ইউনূসেরই তো সাজা হওয়ার কথা। তাইলে তারা কিসের উপরে আছে বুঝেন? কমপ্লিটলি একটা ভ্যাকুয়াম এর মধ্যে। মানে আগাগোড়াই
মানে ২ নাম্বার। দ্যাটস সিম্পল। আমি এইভাবে এটা ব্যাখ্যা করলাম আরকি। আ আমি এটা হচ্ছে গিয়ে এই নির্বাচন নিয়ে আমাদের অবস্থান কি বা আমাদের ভাবনা কি সেটা আমরা জানি। কিন্তু মানে এতটা নগ্নভাবে মানে কি বলে যে একটা রাষ্ট্রের পক্ষপাত কিংবা ধরেন যে নির্বাচন কমিশনের মতো একটা অথর্ব একটা প্রতিষ্ঠান বানায় রাখছে। যার কথাকে মূলত সরকার নিজেই কোন রকমভাবে গ্রাহ্য করে না। সেই প্রতিষ্ঠান আবার বয়ানও দেয়, বিবৃতিও দেয় তারা। এটা করা যাবে, এটা করা যাবে না। ও জানে যে ওর আসলে কিছু করার নেই এখানে। তারপরও বিবৃতি দিচ্ছে। এই না, হাস্যকর বিষয়টা আমি বলি রাসেল, মানে নির্বাচন কমিশন বা তথাকথিত এই যে হুম, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, হুম, তাদের তো আসলে এই যার মুল্লুক তার, এই মেকানিজমে তারা কিন্তু সবকিছু কাজ করতেছে। তাদের হলো তাদের মূল শক্তি কি তাদের মব আছে। ঠিক আছে? মব হলো তাদের মূল শক্তি। তো মবের উপরে বেস করে তারা সবকিছু করে। তো এই আইনে কি বলল, সংবিধানে কি আছে, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। ঠিক না? তো আমরা যে ভাবতেছি, আমরা তো সুস্থ মস্তিষ্কে ভাবতেছি যে না এটা তো ইল্লিগাল, এটা তো লিগাল, হুম, এটা করা যাবে না। তো তাদের তো এইটা ভাবনা দরকার নাই। তাদের কোনো সমস্যা হইলো মব পাঠাই দিবে। সমস্যা তো নাই। সলভ। এই যে আমরা বিচারপতিদেরকে আমরা দেখি কিভাবে মব করে তারা, মানে হাইকোর্টে হুম, হুম, কিভাবে মব করে তারা বিচারপতিদেরকে পদত্যাগ করতে বাধ্য করছে। প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করছে। কিন্তু আপনি যেটা মানে বলতেছেন যে আ ইল্লিগাল বা ওই একবার একটা বলতেছে, আরেকটা বলতেছে। এদের কাছে এগুলো কোনো ইস্যু না। They can do anything হুম, because they have got more power and কোনো হুম, কিছুর দরকার নাই। কারণ মব দিয়ে তারা মানুষ মেরে ফেললে তো এটা বিচার নাই। একদমই তো তাই। এই মেথডে তারা আগাইতেছে। সো মানে আমাদের মতো সুস্থ তো না এরা। ঠিক না? কমপ্লিটলি অসুস্থ মস্তিষ্কের মানে একদল অসুস্থ মানুষ বসছে আর কিছু না। এই যে ইউনূসের সঙ্গে সেনাবাহিনীর যে আঁতাত বা যদি আমরা সেই অতীতের দিকে তাকাই মাইনাস টু ফর্মুলা থেকে শুরু করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইউনূসের দল গঠন করা, সেই দল ফেল করা, দেন সে অভিমানে দেশ ছাড়া। হ্যাঁ? তো এদের তো সম্পর্কটা আসলে সেই সময় থেকেই। রাষ্ট্র ক্ষমতা দখলের ক্ষেত্রে ইউনূসকে পুতুল বানিয়ে সেনাবাহিনী যে গেমটা খেলছিল সেটা তো আসলে নতুন কিছু না। আমি একটা জিনিস বলি। আ হুম, ২০০৬-৭ সালে মানে তখন তখন আমি জাস্ট লন্ডনে আসছি। ২০০৬ সালের এপ্রিলে আসছিলাম। তারপরে তখন কিন্তু সেই জনশক্তি দল করলো। তখনও আমরা মুভমেন্ট করেছিলাম এবং তখনও কিন্তু মানে ইউনুসকে নিয়ে আমরা এখন যে ধরনের লেখালেখি করতেছি ঠিক হুম, হুম, আই ক্যান রিমেম্বার, রুমাপারও মনে আছে যে তখনও কিন্তু আমরা কিন্তু তখন ব্লগিংটা ছিল ইংরেজিতে, ইংরেজি ব্লগ স্পটে ব্লগিংটা বেশি হইতো। হ্যাঁ? তখন ব্লগ স্পট ওয়াজ এ ভেরি পপুলার প্ল্যাটফর্ম। তো তখনও আই স্টিল রিমেম্বার যে আমরা কিভাবে ইউনুসের বিভিন্ন জিনিসপত্র আমরা কিভাবে প্রেজেন্ট করতাম। তখনও কিন্তু সে সর্বোচ্চ ট্রাই করছে। কিন্তু হুম, হুম, ওই সময় সে সাকসেসফুল হয় না। সাকসেসফুল না হওয়ার কারণে কিন্তু সে কি করলো? তখন আমরা একটা জিনিস দেখতেছিলাম। তখন সে এই জাগো বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম করছিল। এটা প্যারালাল টু ওই জনশক্তি। এবং তখন কিন্তু আমাদেরও অনেক লোকজন ওইটাতে জয়েন করছিল। এ সবার ধারণা ছিল যে ইউনূস ইস কামিং টু দ্যা পাওয়ার অর ই হুম, এবং অনেকে হুম, কিন্তু তার জনশক্তিতে আ যোগদান করতেছিল। ২০০৬ থেকে ২০২৫-২৪-২৫ মানে ২০ বছর। তো তার কিন্তু স্বপ্নই ছিল যে দেশকে একদিন পাকিস্তান বানানোর যে স্বপ্ন, এই স্বপ্ন কিন্তু আজকে না ২০০৬ মানে ৫-৬ সাল থেকেই শুরু। এবং সে দীর্ঘদিন এটাতে সে ইনভেস্ট করছে। ইনভেস্ট সে এবং এই যে ২০০৬ যখন সে সাকসেসফুল হইল না, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, টানা ৩ বার ক্ষমতায় ছিল। কিন্তু ইউনূস কিন্তু বসে নাই। এবং আমরা কি ভাবছি যে ইউনূস মনে হয় এগুলো ভুলে গেছে। সে মনে হয় মানে ভালো মানুষ হয়ে গেছে। ঠিক না? কিন্তু এই যে ডাকাইত কিন্তু ডাকাইতি থাকে। ঠিক আছে? সে কিন্তু ভালো হয় না। সে তখন ট্রাই করছিল, সে কন্টিনিউয়াসলি কিন্তু সে তখন আল্টিমেটলি এরপর সে ক্লিনটনের সাথে ঘনিষ্ঠ হইলো হুম, এবং হুম, সে কিন্তু কন্টিনিউয়াসলি পাকিস্তান আইএস এর সাথে ঘনিষ্ঠ হইলো এবং হুম, তার যে ইসলামিক ওয়ার্ল্ড আছে তাদের সাথে ঘনিষ্ঠ হইলো এবং সে কিন্তু কমপ্লিটলি ২ নাম্বার। কেমনে ২ নাম্বার আমি একটা এক্সাম্পল দেই। ইউনূস কিন্তু পার্সোনালি সে করে সে এলজিবিটি সাপোর্ট করে, সে নাস্তিক, হুম, সে নমাজ পড়ে না। সে পাবলিকলি কিন্তু মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এ কিন্তু তার এই ইমেজ। হ্যাঁ? সে কিন্তু হুম, মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এ বুঝায় যে আমি তো নাস্তিক মানুষ। নামাজ কালাম করি না। আমি তো এলজিবিটি সমর্থন করি। কিন্তু সে মূলত কিন্তু ইসলামিক ওয়ার্ল্ড এর সাথে সে কট্টরভাবে জড়িত। আবার সে ইসরায়েলের সাথে জড়িত। মানে আমি ১ম এই আমি আজকে শুরুতে ১ম এই যেটা বললাম যে তার কোন চরিত্র নাই। ঠিক না? মানে আমাদের তো যেমন আমি বা রুমা আপা আমাদের তো একটা ক্যারাক্টার আছে জানে এরা এই লাইনের। যে আমরা স্টিল হুম। মানে লাস্ট মানে আমরা মানে আমাদের জন্মের পর থেকে আমরা এক লাইনই আছি। স্টিল আমরা লাইন বদলাই নাই। কিন্তু ইউনূস সে ইসরায়েলের কাছে যায় আবার ইসলামিক ওয়ার্ল্ড এর কাছে মানে সে সুযোগ সুবিধা নিচ্ছে। হ্যাঁ? সে এলজিবিটি সাপোর্ট করে আবার নিজেকে ইসলামিক দলের প্রধান মনে করে। সো এইজন্য তাদের দ্বিচারিতা এবং তাদের চরিত্রের যে ভারসাম্য নাই
এবং তাদের দেশকে বিক্রি করার জন্য যে কোনো কিছু করতে পারে। এটা হলো একটা, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। আদারওয়াইজ সে কিন্তু সরোসের সাথে মিটিং করে, হুইচ ইজ পার্ট অফ ইসরাইল। আবার সে কিন্তু কাতারের আমিরের সাথে তার লেনদেন আছে। হ্যাঁ? কি করতে হবে না করতে হবে, কিভাবে এই জামাতকে ক্ষমতায় আনতে হবে, এটার সে মূল প্ল্যানার। আর এই বাচ্চা পোলাপান যেগুলা রুমাপা বলছে যে সার্জিস আসনাত এগুলা তো জাস্ট বাই প্রোডাক্ট। এরা কিন্তু ওই যারা সন্তানের মতো, ঠিক না? এদের বাপ মা নাই। ঠিক না? এরা ওইদিন আমাকে ওই রুমাপা সুর ধরে আমি বলি, রাসেলকে বলি যে এই যে বাচ্চা পোলাপানগুলা এদের একটা ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। বলতে পারবেন কেউ? একটা রাজমিস্ত্রির ছেলে। আমি বলতেছি না যে রাজমিস্ত্রি খারাপ কাজ। হ্যাঁ? কাজ সবই সমান। কিন্তু একটা ছেলে বলেন যার বাবা শিক্ষক, প্রফেসর বা বড় অফিসার একজন পাবেন। প্রত্যেকটা কিন্তু বাঙ্গাচোরা ফ্যামিলির। আদি যেটা মারা গেল, এটা যে একদম বস্তির। তার ঘরবাড়ি তো দেখছিনি। টিনের ঘর, তাও এটা উল্টাই রইছে দেখলাম। ঠিক আছে? টিনের ঘরে তো সুন্দর থাকে অনেক সময়। তো মানে আমার মূল বক্তব্য হলো যে এরা কিন্তু বাই প্রোডাক্ট এবং মূল প্ল্যানার কিন্তু ইনুস। ইনুস জানে কিভাবে কারে এই। আর আরেকটা জিনিস কি, যারা দরিদ্র ফ্যামিলি থেকে উঠে বস্তি থেকে উঠে আসে এদেরকে টাকা দিলেই কেনা যায়। যে আসনাদ, সার্জিস, তারপরে যে হাদি, তারপরে আরো কিছু আছে, এগুলোর নামও আমি নিতে চাই না। এগুলোর জাস্ট ইনুস টাকা দিয়ে কিনে ফেলছে। দ্যাটস ইট, সিম্পল। হ্যাঁ? এবং দীর্ঘ ২০ বছরের সংগ্রাম কিন্তু ইনুসের। এবং সে ২০ বছর পরে সে সাকসেসফুল হইল। এবং সে আরো ২০ বছর থাকতে চায়। এই দিনটাই কিন্তু আনাবুট। মানে তার হুম, কিন্তু মোটামুটি ৫০ বছরের একটা প্ল্যান। ২০ বছর সে পারে নাই। আগামী ৩০ বছর সে কি করতে চায়? এই আনার মাধ্যমে সে প্রেসিডেন্ট হইতে চায়। তার মূল টার্গেটটা এটাই। যেই প্রধানমন্ত্রী হোক সে প্রেসিডেন্ট হবে এবং বাংলাদেশকে একদম কমপ্লিটলি মানে ফুল পাকিস্তানের হাতে একদম সমঝাইয়া দেওয়ার পরে তার মুক্তি। মানে আদারওয়াইজ সে কিন্তু মানে এইখান থেকে সে যাবে না। তো তার কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ৫০ বছরের প্ল্যান। ২০ বছর গেল, বাকি ৩০ বছর। এইজন্যই আনাবুট। আর ওইদিন মানে মূল আমি একই কথা বারবার বলা লাগে, কারণ হচ্ছে এদের চরিত্র নাই। ঠিক না? এবং এরা দেশকে বিক্রি করার জন্য যখন যখন দরকার ইসরায়েল, তারা ইসরায়েলের কাছে যায়। যখন দরকার কাতার ইসলামিক ওয়ার্ল্ডের কাছে যায়। হ্যাঁ? যখন ওইদের বস্তির পোলাপান ইউজ করা লাগে, বস্তির পোলাপানের কাছে যায়। হ্যাঁ? হুম, যখন ওইদিন শহীদুলের মতো হাই ক্লাস লোক দরকার, বা যারার মতো, যারা তাসনিম একটা মেয়ে আছে না, এদের মতো লোক দরকার। এগুলো হুম, মানে সে তার সুবিধার্থে সব কাটে যাইতে পারে। যেমন আমরা কিন্তু জানি, আমরা আমরা কিন্তু মানে আমাদের ক্যারেক্টারের বাইরে যেতে পারি না। কিন্তু ইউনুস এটা পারে। এবং দ্যাটস দ্যা হোল মানে রেজাল্ট কিন্তু এখন আমরা দেখতেছি। এবং আগামীতেও সে তাই করবে। বুট করবে, যাই করুক না কেন, তার মূল টার্গেট হলো দেশকে এটা একটা পাকিস্তান। আমি তো সবসময় বলি এটা সে একটা ওই নিউ পাকিস্তান বানাইতে চায়। দ্যাটস ইট। এটা নামে বাংলাদেশ কিন্তু ক্যারেক্টারগতভাবে এটা একটা পাকিস্তান হবে। মানে আদর্শগতভাবে। এটা তো আমরা দেখতেছি। সবকিছুতে তো এক্সাম্পল আছে। যেমন হুম, কিছুদিন আগে অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই নিউজটা। ওইদিন একটা ফ্লাইট গেল করাচিতে। হ্যাঁ? হুম, করাচি থেকে মানে ফেরত যে ফ্লাইটটা আসছে সবগুলো কিন্তু জঙ্গি। পুরা বিমান ভর্তি জঙ্গি। পুরাটাই। পাসপোর্টও কিন্তু কপি আসছে। তো আমরা হুম। তো দেখি, জানি, কিন্তু সে হইলো একদম চরিত্রহীন এবং তার নিজের কোনো স্ট্যান্ডিং নাই। তার স্বার্থে সে যা খুশি করতে পারে।